সোসাইটির উদ্যোগে যে অনলাইন ক্লাসের সূচনা হয়েছে, সেই অনলাইন ক্লাসে আমি ডাক পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি এবং এই জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটিকেও ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, আরেকজনের কথা বিশেষভাবে না বললে নয়, আমার শুভাকাঙ্ক্ষী আশিস দাস আমাকে এই ক্লাস নেওয়ার জন্য সাহায্য করেছে। যাই হোক, আজকে এই জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে দুটো একটা কথা না বললেই নয়। আপনারা জানেন, সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস সমগ্র মানব সমাজকে আচ্ছন্ন করে দিয়েছে, সেখানে সমাজের বঞ্চিত, অসহায়, নিপীড়িত, দরিদ্র মানুষরা তাদের কর্মহীন হয়ে পড়েছে যখন, এবং তাদের অবস্থা নুন আনতে পান্তা ফুরায়, ঠিক সেই সময় আমাদের জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি সেই সমস্ত নিপীড়িত, বঞ্চিত মানুষদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এবং আমি চেষ্টা করব এবং জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি যেন সেই সমস্ত নিপীড়িত, বঞ্চিত মানুষদের জন্য সারা জীবন তাদের পাশে থাকে, এটাই আমি বিধাতার কাছে প্রার্থনা করব। যাই হোক, আজকে যে আলোচনার যে পাঠ, ক্লাস দ্বাদশ শ্রেণীর বিষয় বাংলা, সেই বাংলা বিষয় সম্পর্কে সেই বাংলা বিষয়ে আজকের যে ক্লাস কন্দনলতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। তো কন্দনলতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত এই কবিতাটা আলোচনার পূর্বে আমি দু একটা কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে মোট 5খানা কবিতা রয়েছে। সেই 5খানা কবিতার মধ্যে 2021 সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে 3টি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের ফুলে, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি এবং মৃদুল দাশগুপ্তের কন্দনলতা জননীর পাশে, এই 3টে কবিতা থেকেই 5 মার্কের যে একটা প্রশ্ন লিখতে হয়, সেই এই 3টে কবিতার মধ্য থেকে 5 মার্কের প্রশ্ন করবে। এবং আর যে দুটো কবিতা, শিকার এবং মৌহার দেশ, এই দুটো কবিতা থেকে বড় প্রশ্ন করবে না, তোমরা ধরে রাখো। অর্থাৎ বাকি যে 3টে কবিতা, এই 3টে কবিতা একটু ভালো করে পড়লেই এই 3টে কবিতা থেকে তোমরা একটা বড় প্রশ্ন পেয়ে যাবে। যাও, তো কবিতা আলোচনার পূর্বে আমরা এই কবিতার প্রেক্ষাপট বা পটভূমি এবং মৃদুল দাশগুপ্ত সম্পর্কে আমরা দুটো একটা কথা জেনে নেব। তো কবিতার যে উৎস, প্রথমেই বলি, কন্দনলতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের এই কবিতার উৎস হচ্ছে ধানক্ষেত থেকে, প্রকাশ সাল 2007। তাহলে কন্দনলতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত, এই কবিতার উৎস হচ্ছে ধানক্ষেত 2007। তাহলে এই কবিতার পটভূমিটা আমি একটু সংক্ষেপে বলছি, যেটা জেনে নাও। যে আমরা প্রত্যেকেই জানি 2006 সালে সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছে। তো সেই সময় সিঙ্গুরে 2006 সালের যে আন্দোলন, সেই আন্দোলনে তৎকালীন সময়ের যিনি মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার তত্ত্বাবধানে সেই টাটা কোম্পানিকে জায়গা দেওয়ার জন্য তিনি সেখানে জায়গা দিয়েছিলেন যাতে সেখানে শিল্প গড়ে ওঠে। কিন্তু সেই সময় বিরোধী দলনেত্রী, যিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার দলবলকে নিয়ে সেখানে চাষিদের সঙ্গে তিনি সমবেত হয়ে আন্দোলনে নামলেন। তার বক্তব্য, এখানে একটা কথা আমি বলে রাখি যে রাজনীতির জায়গায় থাক, আমি কবিতা বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা এখানে উপস্থাপন করলাম, কেউ বিষয়টা কিন্তু খারাপভাবে নেবেন না, কারণ আমি কবিতা বোঝার জন্য এই প্রসঙ্গটা আমি তুলে ধরলাম। তো সেই সময় যে দলনেত্রী, তৎকালীন সময়ে যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি কি করলেন, সেই কৃষকদেরকে নিয়ে তিনি আন্দোলনে নামলেন। কারণ তার বক্তব্য, সেই চাষযোগ্য জমিতে তিনি শিল্প করতে দেবেন না, তিনি শিল্প করতে
যেখানে অনেক জমি পড়ে আছে সেই জায়গাতে শিল্প করা হোক। কিন্তু তিনি চেয়েছিলেন যে জমিতে কৃষকরা ফসল ফলায়, যেখানে 2 ফসল 3 ফসল সেই চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমিতে তিনি শিল্প হতে দেবেন না। তার ফলে কি দেখা গেল, সেই কৃষক পরিবার, কৃষকের সন্তানরা সেই আন্দোলনে নামলেন। আর তার ফলে তৎকালীন সময়ের শাসক দল, সেই শাসক দলের ফলে সেই কৃষকরা বা সেই কৃষকদের সন্তানরা অনেকে প্রাণ হারালেন। তো আমাদের আজকের বিষয়ের যে কবি মৃদুল দাশগুপ্ত, সেই বিষয়টাকে তিনি প্রেক্ষাপট অবলম্বনে সেই কবিতাটা তিনি রচিত করলেন। তাহলে যদি বলা হয় কন্দনলতা জননীর পাশে, কবিতার প্রেক্ষাপট কি? 2006 সালের সিঙ্গুর আন্দোলন। যদি প্রশ্ন পড়ে যে কন্দনলতা জননীর পাশে এই কবিতাটি কোন পটভূমি বা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, তাহলে আমাদেরকে লিখতে হবে 2006 সালে সিঙ্গুরের যে আন্দোলন, সেই সিঙ্গুরের আন্দোলনের প্রেক্ষাপটে বা পটভূমিতে এই কবিতাটা লেখা হয়েছে। এই গেল কবিতার পটভূমি। তাহলে প্রথমে আমরা জানলাম কবিতার উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, ধানক্ষেত থেকে 2007। তারপরে আমরা জানলাম সেই কবিতার পটভূমি বা প্রেক্ষাপট 2006 সালের সিঙ্গুর আন্দোলন। এবার আমরা চলে আসি কবি মৃদুল দাশগুপ্তের জন্ম পরিচয় এবং তার সেই কাব্য সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। তো কবি 1950 খ্রিস্টাব্দে 3রা এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। কোথায় না, 1950 খ্রিস্টাব্দে 3রা এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে কবি জন্মগ্রহণ করেন। কবির বাবা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। কবির কয়েকটি কাব্যগ্রন্থ। তাহলে কবির যে প্রথম যে কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ 1980, এটা হচ্ছে কবির প্রথম কাব্যগ্রন্থ। তাহলে জলপাই কাঠের এসরাজ প্রকাশ সাল 1980, এটা হচ্ছে কবির প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো এভাবে কাঁদে না, সোনার বুদবুদ, সূর্যাস্তে নির্মিত গৃহ, গোপন হিংসার কথা বলি। তাহলে কবির যে উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, সোনার বুদবুদ, সূর্যাস্তে নির্মিত গৃহ এবং গোপন হিংসার কথা বলি। আর কবি যে পুরস্কার পেয়েছিলেন এটা একটু জেনে রাখা আমাদের দরকার। 2000 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে তিনি সম্মানিত হন কোন গ্রন্থের জন্য না, সূর্যাস্তে নির্মিত গৃহ। যদি ধরো প্রশ্ন দেয় 1 নম্বরে যে তিনি 2000 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত হন কোন গ্রন্থের জন্য, তাহলে আমাদেরকে আনসার লিখতে হবে সূর্যাস্তে নির্মিত গৃহের জন্য। কিংবা প্রশ্নটা অন্যভাবে দিতে পারে, সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্তকে কোন পুরস্কারে ভূষিত করা হয়, তখন লিখতে হবে যে 2000 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে তাকে ভূষিত করা হয়। এছাড়া কবি আরেকটি পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে 2012 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। কোন কাব্যগ্রন্থের জন্য না, সোনার বুদবুদ। তাহলে মনে রাখতে হবে 2012 খ্রিস্টাব্দে তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয় কাব্যগ্রন্থ সোনার বুদবুদ। তাহলে এই গেল কবির যে পুরস্কার। যদি প্রশ্ন দেয় তিনি রবীন্দ্র পুরস্কার কত খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন, তাহলে বলতে হবে 2012 খ্রিস্টাব্দে সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাহলে এই গেল মোটামুটি মৃদুল দাশগুপ্তের সংক্ষিপ্ত পরিচয় এবং তার কাব্যগ্রন্থ। তাহলে এই পর্যন্ত আমরা যে আজকের যে আলোচনার পাঠ কন্দনলতা জননীর পাশে এই কবিতা, আমরা প্রথমে কি জানলাম, উৎস ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে 2007, পটভূমি 2006 সালের সিঙ্গুর আন্দোলন এবং কবির জন্ম, কবির কাব্যগ্রন্থ এবং পুরস্কার। এই গেল মৃদুল দাশগুপ্তের সংক্ষিপ্ত কবি পরিচিতি। এবার আমরা প্রবেশ করব আলোচ্য কবিতার মধ্যে। আসা যাক আলোচ্য কবিতার মধ্যে। দেখো এই যে কন্দনলতা জননীর পাশে কবিতাটি মোট 4টে স্তবকে বিন্যস্ত, 4টে স্তবক কবিতার মধ্যে রয়েছে। তো কবিতাটা আমি একটু পাঠ করছি। কন্দনলতা জননীর পাশে কবি মৃদুল দাশগুপ্ত।
কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে এই যে কন্দনরতা জননীর পাশে কবিতাটি, কবিতার বিষয়বস্তুটা আমি সংক্ষেপে বলছি, কারণ কবিতাটা আলোচনার পূর্বে সেই বিষয়বস্তু সম্পর্কে একটা সাম্যক ধারণা আমাদের থাকা দরকার। তাহলে কবিতার যে বিষয়বস্তুটা সম্পর্কে যদি আমরা প্রথমে জেনে নিই, তাহলে সেই কবিতা আলোচনা সম্পর্কে বা কবিতা বোঝার ক্ষেত্রে আমাদের বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে 2006 সালে সিঙ্গুরে যে আন্দোলন, অর্থাৎ জমি অধিগ্রহণ করে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে কি দেখা গিয়েছিল, সেখানে অনেক কৃষক পরিবার তার সন্তানেরা এই আন্দোলনে যোগ দিয়েছিল। তারা যখন এই আন্দোলনে যোগদান করেছিল, তখন সেখানে তৎকালীন সময়ের সরকার বা তার যে শাসনের ফলে কি হয়েছিল, সেই কৃষক পরিবারের ছেলে মেয়েরা শহীদ হয়েছিল এবং তার ফলে এই যে সেই অমানবিক নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছিল সাধারণ কৃষক পরিবারের ছেলে এবং মেয়েদেরকে। এই বিষয়টিকে যখন কবি মৃদুল দাশগুপ্ত উপলব্ধি করলেন এবং তিনি দেখলেন, কারণ তিনি হচ্ছেন একজন কবি, তিনি একজন শিল্প সচেতন কবি, তিনি এই বিষয়টি দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন। তখন তিনি কি করলেন, এই বিষয়টি দেখে তার মধ্যে প্রতিবাদের ভাষা জেগে উঠল। তখন তিনি সেই প্রতিবাদের স্বরূপ তিনি লেখনীর মাধ্যমে, অর্থাৎ তার কলমের লেখনীর মধ্য দিয়ে তার সেই প্রতিবাদী সত্তা এই কবিতার মধ্যে তিনি উপস্থাপন করলেন, তুলে ধরলেন। এবার আসা যাক আলোচ্য কবিতার মধ্যে। তাহলে দেখো, কবিতার মধ্যে টোটাল 4টে স্তবক। কবি এই কবিতাটাকে 4টে স্তবকে তিনি ভাগ করেছেন। প্রথম স্তবক, কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তাহলে প্রথমে আমাদের প্রশ্ন আসে যে কবিতার নাম তিনি দিয়েছেন কন্দনরতা জননীর পাশে। তো কন্দনরতা জননীর পাশে, জননী কেন কন্দনরতা? প্রথমে কারণ জননী কন্দনরতা এই কারণে, এখানে সে জননীর সন্তান সেই আন্দোলনে শহীদ হয়েছে। সেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য জননী কন্দনরতা। তুই হঠাৎ প্রশ্ন যদি দেয় জননী কেন কন্দনরতা, তাহলে জননীর সেই সন্তান সেই আন্দোলনে শহীদ হয়েছে, সেই শহীদ হওয়ার জন্য জননী কন্দনরতা। তাহলে জননী যখন কন্দনরতা, অর্থাৎ জননীর যে অসহায় অবস্থা, জননীর যে বিপন্ন অবস্থা, এই বিপন্ন অবস্থায় আমাদের উচিত সেই জননীর পাশে এসে দাঁড়ানো। কারণ যখন কারো অবস্থা খুব শোচনীয়, যখন কেউ মারা যায়, তখন আমরা হয়তো তার সেই মৃত সন্তান বা সেই মৃত ব্যক্তিকে আমরা ফিরিয়ে দিতে পারি না, কিন্তু আমরা এটা পারি তার পাশে থেকে তার মধ্যে আমরা একটা বেদনা বা আমরা একটা মর্ম বেদনার বোধ আমরা জাগাতে পারি। তাহলে তিনি কবিতাটার নাম দিয়েছেন কন্দনরতা জননীর পাশে। দেখো, যে কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে, তাহলে এখন বলতে তিনি কোন সময়ের কথা বলেছেন না, জননীর যে অসহায় অবস্থা, অর্থাৎ জননীর যে বিপন্নতার মুহূর্ত, এই বিপন্নতার মুহূর্তে জননীর পাশে এসে দাঁড়িয়ে থেকে তাকে সাহায্য করা, তার প্রতি আমাদের সমবেদনা জানানো দরকার। তারপরে বলছে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। তাহলে এখানে যে কেন তবে লেখা, অর্থাৎ সমগ্র লেখক গোষ্ঠীর কথা তিনি উপস্থাপন করলেন। কেন গান গাওয়া, গায়ক, এবং হচ্ছে আঁকা, অর্থাৎ চিত্রশিল্পী। তাহলে কবি এখানে গায়ক এবং চিত্রশিল্পী, এই 3 ধরনের মানুষ, এরা সাধারণত শিল্পের জন্য শিল্প রচনা করেন না। তাহলে এরা হচ্ছে যার জন্য এরা সাহিত্য মূলত রচনা করেন পীড়ন, তাড়ন, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে ওঠেন। তাহলে যিনি কবি, তিনিও কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা, এবং যিনি গায়ক, তিনিও একজন সমাজ সচেতন মানুষ এবং সমাজের প্রতি তার
দায়বদ্ধতা থাকে। যিনি একজন চিত্রশিল্পী, ছবি আঁকেন, তারও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। তাহলে এই যে তিন ধরনের মানুষ, তারা যদি সমাজের প্রতি দায়বদ্ধ না থাকেন, শুধু এখানে কবি, সাহিত্যিক, শিল্পী বলেই নয়, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অর্থাৎ এই সমস্ত মানুষরা সমাজের প্রতি তারা যদি দায়বদ্ধ না থাকেন, তাহলে তাদের যে শিল্প সৃষ্টি বা তাদের যে সাহিত্য বা তাদের সেই কর্মপ্রেরণা অর্থহীন হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি এখানে কবি মৃদুল দাশগুপ্ত বলতে চেয়েছেন যে লেখক, গায়ক এবং সে চিত্রশিল্পী, এই তিন ধরনের মানুষ যারা সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব এবং সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধ থাকা দরকার। তাই তিনি বলেছেন যে মায়ের এই অসহায় অবস্থায় আমাদের প্রত্যেকের উচিত, আমরা প্রত্যেকে মায়ের এই বিপন্নতার মুহূর্তে আমরা তার পাশে এসে দাঁড়াবো। তাহলে প্রথম যে স্তবকে কবি কি বললেন, জননী যখন ক্রন্দনরতা, অর্থাৎ জননী যখন কাঁদছেন, ঠিক জননীর এই বিপন্ন অবস্থায় কবি, শিল্পী, চিত্রশিল্পী প্রত্যেকের উচিত জননীর কাছে এসে দাঁড়িয়ে জননীর মনকে, অর্থাৎ জননীর সেই ভারাক্রান্ত হৃদয়কে অন্তত একটু সান্ত্বনা দেওয়া প্রয়োজন। দ্বিতীয় স্তবক, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তো বলছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই ভাই তো কারো না কারো ভাই। তাহলে সেই ভাই যখন আন্দোলনে মারা গেছে, শহীদ হয়েছে, তাহলে এই ভাইয়ের শবদেহ দেখে আমাদের মনের মধ্যে যদি ক্রোধ বা রাগের যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমাদের সেই ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, আমাদের সেই মূল্যবোধ, এর কোনো অর্থ থাকে না। এক কথায় সমাজের যে ন্যায় নীতি অবিচারের বিরুদ্ধে আমাদের মধ্যে যেন প্রতিবাদী সত্তা জেগে ওঠে, কবি বলতে চেয়েছেন। তাহলে সেই নিহত ভাইয়ের শবদেহ দেখে আমাদের মধ্যে যেন ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, আমরা যদি এইরকম অবস্থায় কোনো ভাই যে আজকে শহীদ হয়েছে, মারা গেছে, আমরা এইরকম অবস্থা দেখে আমরা কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তখন আমরা প্রতিবাদী সত্তার সম্মুখীন হই এবং আমরা আমাদের মধ্যে সেই প্রতিবাদী ভাষা জেগে ওঠে। আর যদি তা না হয়, আমরা যদি নীরবে নিভৃতে একাকী অবস্থায় থাকে, তাহলে আমাদের সেই ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। তাহলে এই মূল্যবোধ হচ্ছে সমাজের যে ন্যায় নীতি, সেই যে মানবিক যে ধ্যান ধারণা, তার প্রতি আমাদের একটা মূল্যবোধ থাকা দরকার। দেখো এবার তৃতীয় স্তবক বলছে, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। তো এই আন্দোলনে শুধু যে পুরুষেরা অংশগ্রহণ করেছিলেন তা নয়, পুরুষদের পাশাপাশি মহিলারাও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সেই সময় পুরুষদের পাশাপাশি সেই মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে খুন, জখম, ধর্ষণ করে জঙ্গলে তাদের রক্তাক্ত দেহকে ফেলে দেওয়া হয়েছিল। এইরকম পরিস্থিতিতে বা এইরকম পরিস্থিতি দেখে কবি নিজেকে ক্ষান্ত রাখতে পারেননি, কবি নিজেকে গুটিয়ে রাখতে পারেননি। তাই বলছে, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কিছু মানুষ অনেক সময় কি করে, যে যখন তাদের কিছু করার না থাকে বা তাদের মধ্যে যখন কোনো প্রতিবাদী সত্তা যখন না থাকে, তখন পুরোপুরিভাবে তারা তাদের সেই ভাগ্যটাকে বিধাতার উপর ছেড়ে দেন। এখানে কবি বলছেন যে এমন কিছু মানুষ যারা আছেন, তারা পুরোপুরিভাবে তারা বিধাতার উপর ছেড়ে দেন। তো কবি বলছেন, যখন এইরকম পরিস্থিতিতে সেই নারীদেরকে জঘন্যভাবে, নির্মমভাবে অত্যাচার, খুন, যখন ধর্ষণ করে তাদের রক্তাক্ত দেহকে যখন ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে, তখন কিন্তু আমি বিধাতা শরণাপন্ন হতে পারি না। কারণ আমার মধ্যে প্রতিবাদী সত্তা, প্রতিবাদী ভাষা জেগে উঠেছে। তখন আমি কি করি, আমি সেই প্রতিবাদী সত্তা আমি কবিতার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাতে চাই। তাই বলছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি নীরব থাকতে পারেন না। অর্থাৎ তার মধ্যে সেই প্রতিবাদী সত্তা জেগে ওঠে, অর্থাৎ তিনি প্রতিবাদী সত্তার বহিঃপ্রকাশ ঘটান। লাস্ট স্তবক বলছে, আমি তা পারি না। যদি এই লাইনগুলো প্রশ্ন দেয়, আমি তা পারি না, অর্থাৎ এখানে আমি বলতে কি কবি কি পারেন না, এইরকম নির্মম অন্যায় অত্যাচার দেখে তিনি নীরবে নিভৃতে একাকিত্বভাবে বসে থাকতে পারেন না। বলছে, যা পারি কেবল সেই কবিতায় জাগে, সেই
বলতে কবির বিবেক, কবির মনুষ্যত্ব, কবির অন্তরাত্মা। তাই বলছে সেই কবিতায় জাগে। তাহলে কবির যে প্রতিবাদী সত্তা, কবি যখন দেখছেন তার চোখের সামনে পুরুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, নারীদেরকে খুন জখম করে ফেলে দেওয়া হচ্ছে জঙ্গলে তাদের রক্তাক্ত দেহকে, তখন তিনি এই বিষয়টি দেখে তার মনের মধ্যে প্রতিবাদী সত্তা জেগে ওঠে। কবি তো আর সৈন্য সামন্ত না যে তিনি অস্ত্র নিয়ে গিয়ে যুদ্ধ করতে যাবেন। তাহলে তিনি অস্ত্র হিসাবে কি ধরেছিলেন? কলম। সেই কলমের মাধ্যমে, তার লেখনের মাধ্যমে তার সেই প্রতিবাদী সত্তা তিনি কবিতার আকারে তিনি বহিঃপ্রকাশ ঘটালেন। তাই বলছে যে সেই কবিতায় জাগে। যদি প্রশ্ন দেয় সেই কবিতায় জাগে বলতে, এখানে সেই বলতে কি? সেই হচ্ছে কবির বিবেক, কবির মনুষ্যত্ব, কবির অন্তরাত্মা। তাহলে আমি তা পারি না। তাহলে কবি যখন এই বিষয় দেখে, এইরকম জঘন্য অন্যায় অত্যাচার দেখে কবি যখন নিজেকে ক্ষান্ত রাখতে পারেন না, তখন তিনি কবি প্রতিবাদের স্বরূপ হিসাবে বা প্রতিবাদ হিসাবে তিনি কি ধরলেন? কলম ধরলেন। অর্থাৎ সেই কবিতায় জাগে, অর্থাৎ কবির সেই বিবেক, কবির সেই মনুষ্যত্ব বা কবির সেই চৈতন্য, অর্থাৎ কবির মধ্যে সেই ভালো মন্দ বা বিচারের যে ভাবনা যখন জেগে উঠল, তখন সেটাই তিনি কবিতার আকারে তিনি প্রকাশ করলেন। এবং বলছেন আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। তো বলছে এখানে তিনি বলছেন আমার বারুদ এবং বিস্ফোরণের আগে। তাহলে বারুদ এবং বিস্ফোরণ অনেক সময় কি হয়? বারুদ আস্তে আস্তে যখন গরম হয়ে যায় তখন সেটা বিস্ফোরণের আগে ফেটে পড়ে। এখানেও ঠিক তেমনি কবির মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, ঘৃণা এবং তার অন্তরের ক্ষোভ যখন ঘৃণার আকারে আস্তে আস্তে যখন জমা হতে থাকে, তখন সেটা কি হয়? না বিস্ফোরণের আকারে ফেটে পড়ে। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন বারুদ যখন আস্তে আস্তে গরম হওয়ার পরে যখন বিস্ফোরিত হয়, বিস্ফোরণের আকারে ফেটে পড়ে। এখানেও ঠিক তেমনি কবির যে প্রতিবাদী সত্তা, কবির যে অন্যায় অত্যাচার দেখে আস্তে 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 সেই পুঞ্জীভূত ক্ষোভ, যে অভিমান যখন বারুদের আকারে তার মধ্যে যখন জমা হয়ে ওঠে, তখন বিস্ফোরণের মাধ্যমে সেইটা বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ সেই কবি তখন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হন। তাহলে যে আলোচ্য যে কবিতা, সেই কবিতার মধ্যে কবি কি বোঝাতে চাইবে? যে 2006 সালে সিঙ্গুর আন্দোলন, এই সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে সেখানে অনেক কৃষক পরিবারের ছেলে মেয়েরা আন্দোলনে শহীদ হয়েছিলেন। এই শহীদ হওয়ার ফলে তাদের উপর যে অন্যায় অত্যাচার যে চালানো হয়েছিল, তার ফলে তিনি যখন নিজেকে ক্ষান্ত রাখতে না পারলেন, তখন তিনি কি করলেন? কবি প্রতিবাদী হিসাবে তিনি কলম ধরলেন। অর্থাৎ তার মধ্যে সেই প্রতিবাদী সত্তা জেগে উঠল। এই হচ্ছে কন্দনদাতা জননীর পাশে কবিতার যে মূল বিষয় বা তার যে ব্যাখ্যা। তাহলে এই কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি একটু বলে দিচ্ছি। এই প্রশ্ন তিনটে একটু মনোযোগ দিয়ে শুনো, এবং এই প্রশ্ন তিনটে করলে অন্তত এখান থেকে একটি পাওয়া যাবে। যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন। এই প্রশ্ন তিনটে আমি বলছি। প্রশ্ন নম্বর 1, 1 নম্বর প্রশ্ন, আমি তা পারি না প্রশ্নের মধ্যে দিতে পারে বক্তা কি পারেন না তার এমন উক্তির কারণ কি? আবার বলছি, আমি তা পারি না বক্তা কি পারেন না তার এমন উক্তির কারণ কি? এই প্রশ্নটাই হয়তো ঘুরিয়ে দিতে পারে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে কবি মধ্যে যে মনোভাবের প্রকাশ ঘটেছে, কিংবা এই প্রশ্নটা দিল যে আলোচ্য কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতাংশটির মধ্যে কবির যে মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে সেটা আলোচনা করে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, এই লাইনটা তুলে দিতে পারে। দিয়ে হয়তো প্রশ্ন দিতে পারে এখানে কবি ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা উল্লেখ করেছেন। আবার বলছি, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, এই লাইনটা কোটেশন তুলে দিয়ে বলতে পারে এখানে কবি ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা উল্লেখ করেছেন কেন। অথবা এই প্রশ্নকে ঘুরিয়ে এইভাবে দিতে পারে, নিহত ভাইয়ের শবদেহ দেখে না যদি হয় ক্রোধ, এই লাইনটাকে আনসার করে দিতে পারে আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ নিহত ভাইয়ের শবদেহ দেখে না যদি হয় ক্রোধ, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছে, এই প্রশ্নটা দিতে পারে। 2 নম্বর প্রশ্ন। লাস্ট যে 3 নম্বর প্রশ্ন, কবি জননীকে কন্দনরতা করেছেন কেন।
কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চান? 3 নম্বর প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, কবি নিজেকে কোন ভূমিকায় দেখতে চান। অর্থাৎ এই 3টে প্রশ্ন, যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্ন করলে অন্তত একটা পাবে, এটা আমার বিশ্বাস। যা হোক, আজকের ক্লাস এখানে সমাপ্ত। সকলকে ধন্যবাদ জানাই এবং জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিধাতার কাছে আমি এই কামনা করি। নমস্কার।